তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। দেখো, আজকে আমরা জৈব রসায়ন চ্যাপ্টারের পলিমার অংশটা নিয়ে আলোচনা করব। দেখো, পলিমার শব্দটা তোমাদের কাছে নতুন নয়, তোমরা এটা সম্ভবত ক্লাস 8-এ তোমরা পলিমার নিয়ে একটু জেনেছো। পলিমার কোন ধরনের মলিকুলগুলোকে পলিমার বলছে, পলিমারের উদাহরণ সম্বন্ধে তোমরা কিন্তু কিছু জানো। ওকে, তো আমি যদি খুব সহজ করে বলি তাহলে পলিমার কী বলো তো? পলিমারগুলো হচ্ছে বড় বড় কতগুলো মলিকুল বা বড় কতগুলো অণু, যেগুলো কি হয় ছোট কতগুলো অণু পরপর বারবার যুক্ত হয়ে এই ধরনের বড় অণুগুলো বা পলিমার গঠন করে। যদি আমি খুব সহজ করে দেখাই, ধরো এইগুলো হচ্ছে, বললাম যে কতগুলো ছোট অণু, ধরো এইগুলোকে বললাম কতগুলো ছোট অণু এগুলো। তো এরা ধরো যদি দেখা যায় যে কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে, কোনো একটা বিক্রিয়ার মাধ্যমে এরা যুক্ত হয়ে ধরো এইভাবে পরপর ধরো যুক্ত হয়ে গেল, এইভাবে ধরো পরপর যুক্ত হয়ে একটা বড় অণু গঠন করছে। ওকে, এইভাবে। তো তখন কি হবে, এই বড় যে অণুটা সেইটাকে আমরা বলবো পলিমার। ওকে, তাহলে এখানে কি হলো যে এই দেখো, এই যে ক্ষুদ্র বা ছোট মলিকুলগুলো বা অণুগুলো যুক্ত হয়ে একটা বড় অণু গঠন করলো, এই বড় অণুটাকে বলছে পলিমার। ওকে, আর এরও একটা নাম দেওয়া হলো, এই যে ক্ষুদ্র অণুগুলো, তখন এদেরকে বলা হলো মনোমার। ওকে, বেশ। এবারে দেখো, যেই পদ্ধতির মাধ্যমে এই মনোমার থেকে পলিমার সৃষ্টি হচ্ছে, বা যেই বিক্রিয়ার মাধ্যমে মনোমার থেকে পলিমার সৃষ্টি হচ্ছে, এই ধরনের বিক্রিয়াকে বলছে পলিমারাইজেশন বিক্রিয়া। ওকে, বা বহুলীভবন বিক্রিয়া। তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলছে পলিমারাইজেশন বিক্রিয়া বা বহুলীভবন বিক্রিয়া। তাহলে দেখো আমরা কি বলতে পারি, দেখো মনোমার কি হয়, পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে পলিমার গঠন করে বা বড় মলিকুলগুলো গঠন করে। এবার দেখো, এই পলিমার আর মনোমার এই জিনিসটা আমরা কিন্তু আরও একটা সহজ উদাহরণ দিয়ে খুব ভালো করে বুঝতে পারি। যেমন ধরো, যদি আমি একটা ফুলের মালা নিই, ধরো এইটা একটা ফুলের মালা, যেগুলো কী দিয়ে বলো, ধরো এরকম ধরো কতগুলো ফুল দিয়ে একটা মালা গঠিত হয়েছে। কি হয়েছে, সুতো দিয়ে ফুলগুলোকে গেঁথে কী করা হয়েছে, একটা মালা গঠন করা হয়েছে। ওকে, তো তাহলে দেখো আমি বলতে পারি, দেখো এই ফুলগুলো হচ্ছে, এই যে ফুলগুলো আমি করছি, দেখো এই ফুলগুলো হচ্ছে বলতে পারি মনোমার, মানে এইগুলো হচ্ছে ক্ষুদ্র অণু, এইগুলো যুক্ত হয়ে দেখো এটা কি বড় একটা মালা গঠন করেছে। আমি তো বলতে পারি যে এই মালাটা হচ্ছে পলিমারের মতো। ওকে, আর এই একটা মলিকুল হচ্ছে মনোমারের মতো, বুঝতে পারছো? আর এই সুতোটা কি, এই সুতোটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। ওকে, এদের মধ্যে রাসায়নিক বন্ধন, মানে প্রত্যেকটা মনোমারকে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত করে কি করেছে, পলিমার গঠিত হয়েছে। যেমন ধরো এখানে এই যে দেখেছি, এখানে এগুলো দেখেছি বন্ধন দেখেছি। এখানে কি হয়েছে, এই ক্ষুদ্র মলিকুলগুলো যুক্ত হয়ে একটার পর একটা যুক্ত হয়ে এরকম পলিমার গঠন করেছে। তবে একটা কথা, এই মালা কিন্তু, এই যে ফুলের মালা আমি লিখেছি, এইটা কিন্তু কোনো পলিমার নয়। যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে একটা পলিমারের উদাহরণ দাও, তোমরা লিখলে ফুলের মালা, তাহলে সেটা কিন্তু ভুল হবে। আমি কিন্তু ফুলের মালা কিন্তু কোনো পলিমার নয়, আমি এটাকে সহজ করে বোঝানোর জন্য আমি এই উদাহরণটা দিয়েছি, যে তুমি যদি ফুলের মালার সঙ্গে এটাকে তুলনা করো, তাহলে এই পলিমার আর মনোমার ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবে। ওকে, বেশ। এবারে দেখো, এরকম পলিমার না প্রকৃতিতে প্রচুর পরিমাণে আছে, যেইগুলোকে বলছে প্রাকৃতিক পলিমার। যেমন ধরো এখানে লিখেছি, ধরো সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, ডিএনএ, আরএনএ, এরকম প্রচুর পলিমার কিন্তু প্রকৃতিতে আছে। এছাড়াও কিন্তু আমরা ল্যাবরেটরিতেও কিন্তু এই ধরনের পলিমার অনেক বানাতে পারি। ঠিক আছে, যেমন ধরো পলিথিন, পিভিসি, পলিস্টাইরিন, আরও অনেক আছে। ওকে, তো এই লেভেলে আমরা 3টে এই ধরনের কৃত্রিম পলিমার নিয়ে জানবো। সেটা হচ্ছে পলিথিন, পিভিসি আর টেফলন। এই 3টে আমরা কিন্তু এই 3টে নিয়ে আমরা একটু জানবো, এদের ব্যবহার, এদের কীভাবে বানাতে হয়, একটু সামান্য হালকাভাবে একটু ডিসকাশন আমরা এই 3টে পলিমার নিয়ে করব। আর এইগুলোকে কী বলছে, এগুলোকে বলছে কৃত্রিম পলিমার। যেগুলো আগে বললাম সেগুলোকে বলছিল প্রাকৃতিক পলিমার, আর এইগুলোকে বলছে কৃত্রিম পলিমার। বুঝতে পারছো? তো এইগুলো নিয়ে আমরা একটু জানবো। দেখো, তো
দেখো একদম আমি প্রথমে চলে আসছি, সেটা হচ্ছে পলিথিন, ঠিক আছে? পলিথিন পলিমার নিয়ে চলে আসছি। দেখো এই পলিথিন পলিমার বানাতে গেলে আমাকে মোনোমার লাগবে, বা যে ক্ষুদ্র অণু লাগবে সেটা হচ্ছে ইথিলিন, যেটা তোমরা যে অণুটা নিয়ে অলরেডি পড়েছো, ইথিলিন। ওকে, তাহলে আমি দেখো এখানে লিখে ফেলি। দেখো ইথিলিন কেমন দেখতে, ধরো এটা আমি 1 নম্বর দিচ্ছি, CH2 ডবল বন্ড CH2। ওকে, এটাকে যদি আমি একটু ভেঙে লিখে কেমন লিখতে হবে, গঠনটা কেমন হবে, কার্বন কার্বন কী আছে, দ্বিবন্ধন আছে, দেখানো আছে। আর ধরো এরকম 4টে এদের মধ্যে এরকম বন্ধন আছে। ওকে, 4টে বন্ধনে কী আছে, 4টে H আছে। ওকে, একটা H। তো এইটা হলো কি ইথিলিনের গঠন। এবারে দেখো যদি ইথিলিনের, আমি এটা লিখে ফেলি ইথিলিন বা এটাকে বলবো ইথিন। ওকে, বেশ। আর IUPAC নাম হচ্ছে ইথিন। যদি আমি ইথিলিনের মধ্যে পলিমারাইজেশন বিক্রিয়া ঘটাই, পলিমারাইজেশন বা বহুলীভবন বিক্রিয়ার মধ্যে ঘটাই, তাহলে কী হয় বলো তো? তাহলে দেখা যাবে যে এরকম অসংখ্য ইথিলিন মলিকুল পরপর যুক্ত হয়ে একটা বড় মলিকুল গঠন করবে। দেখুন, আমি বললাম, আমি এখানে 3টে ইথিলিন মলিকুল নিয়ে দেখাচ্ছি। ধরো এই একটা ইথিলিন মলিকুল নিয়েছি আমি, দেখো এইচগুলোকে দেখাচ্ছি না। ওকে, ধরো এই একটা নিলাম, আর ধরো আমি এই একটা নিয়েছি, 3টে ইথিলিন মলিকুল নিয়েছি, আর জায়গা নেই। ওকে, বেশ। এরা কি হয় বলো তো? এরা না পরপর একটার সঙ্গে একটা যুক্ত হয়ে যায়, ঠিক আছে? কখন যুক্ত হয়? যদি ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া ঘটানো হয়, ঠিক আছে, বহুলীভবন বিক্রিয়া ঘটানো হয়। তাহলে কী হবে দেখো, যুক্ত কী হবে দেখো, এই বন্ধনগুলো একটা করে বন্ধন ভাঙবে। ওকে, বন্ধন ভেঙে এই বন্ধনটা ভেঙে এখানে একটা বন্ধন তৈরি হবে। ওকে, এই বন্ধনটা ভেঙে এখানে একটা বন্ধন তৈরি হবে। একইভাবে এই বন্ধনটা ভেঙে এখানে একটা বন্ধন তৈরি হবে। একইভাবে আগের মলিকুল থেকে ভেঙে এখানে একটা বন্ধন তৈরি হবে। এইভাবে কী হবে, অসংখ্য ইথিলিন মলিকুল পরপর যুক্ত হয়ে এই ধরনের বড় একটা অণু গঠন করবে। বুঝতে পারছো? এইটাকে বলছে পলিমার। এইটাকে বলছে পলিমার। দেখো এটাকে আমি শর্টে বা একটুকে শর্ট টার্মে এটাকে দেখো এইভাবে লিখতে পারি আমি। কীভাবে দেখো, তুমি একটা জিনিস দেখো, এখানে কী বলো তো, এই CH2 এই জিনিসটা, এই একটা জিনিস দেখো, আমি বলতে পারি এই জিনিসটা, এই অংশটা দেখো বারবার কী হচ্ছে, এটা রিপিট হচ্ছে, এরকমভাবে বারবার এটা রিপিট হয়ে এই বড় একটা মলিকুল গঠিত হয়েছে। তাহলে দেখো আমি এই বড় মলিকুলটাকে আমি এইভাবে লিখতে পারি যে এরকম, এখানে এইচগুলো আছে, বুঝতে পারছো? এইচগুলো বেশ আমি লিখে ফেলি। কী করলাম দেখো, এইটাকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি, নিয়ে একটা N দিচ্ছি। N মানে কি? N মানে আমি জানি না, N মানে 100 হতে পারে, 200 হতে পারে, 1000 হতে পারে, 1 লক্ষ হতে পারে, 5 লক্ষ হতে পারে। মানে 5 লক্ষ ইথিলিন মলিকুল বা N যত মান হবে সেরকম ইথিলিন মলিকুল পরপর যুক্ত হয়ে এরকম বড় অণুটা গঠন করেছে। তাহলে আমি যদি এখানে N লিখি, তাহলে আমি এখানটাও N লিখি। বুঝতে পারছো যে N সংখ্যক ইথিলিন মলিকুল পরপর যুক্ত হয়ে কী হয়েছে, এই ধরনের বড় মলিকুলটা গঠন করেছে। এইটাকে কি বলছে? এটাকে বলছে পলিমার। আর এর নাম দেওয়া হলো, এটাকে বলা হলো পলিইথিলিন। কি বলা হলো? পলিইথিলিন। ওকে, ইথিলিনের সঙ্গে তুমি কি যোগ করে দাও? ইথিলিনের সঙ্গে তুমি একটা পলি কথাটা যুক্ত করে দাও। ওকে, ইথিলিনের সঙ্গে পলি ওয়ার্ডটা যোগ করলে কি হবে? পলিইথিলিন। ওকে, এবারে দেখো এই পলিইথিলিন কিন্তু এখন কি শর্টে কি বলে? পলিথিন। ওকে, এই পলিইথিলিনটা এখন হয়ে গেছে পলিথিন, মানে হচ্ছে পলিইথিলিন। ওকে, বেশ। তাহলে পলিথিন হলো কি? পলিথিন হলো ইথিলিনের পলিমার। আর আমি বলতে পারি ইথিলিন হলো পলিথিন পলিমারের মনোমার। বোঝা গেছে? বেশ। একইভাবে কিন্তু আমি এইভাবে পিভিসি, টেফলন এইগুলোও কিন্তু আমি একইভাবে দেখাতে পারি। ওকে, যে পিভিসি বানানোর জন্য আমার দরকার পড়বে একটা মনোমার দরকার পড়বে, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ওকে, তো সেটা আমি একটু করে ফেলি। যে 2 নম্বর আছে আমি ভিনাইল ক্লোরাইড। দেখো ভিনাইল ক্লোরাইড কেমন বলো তো? এরকম দেখতে, ভিনাইল ক্লোরাইড দেখতে এরকম, CH2 ডবল বন্ড CHCl। ওকে, কীরকম দেখো, তুমি এটাকে মনে রাখবে কীভাবে? দেখো এটা মনে রাখার উপায় হচ্ছে, ইথিলিন কেমন দেখতে বলো তো? ইথিলিন দেখতে CH2 ডবল বন্ড CH2। তুমি করবে কি, ইথিলিনের একটা H তুমি এখানে এই কার্বনটা একটা H কমিয়ে দাও, তার পরিবর্তে একটা ক্লোরিনের মধ্যে ঢুকিয়ে দাও। দেখো কী হয়েছে, একটা H তুমি কমিয়ে দাও, একটা H কমে গেছে, ছিল 2টো H, হয়েছে একটা H। এর পরিবর্তে কি, একটা এর মধ্যে Cl এর মধ্যে ঢুকে গেছে। তো এইটা হয়ে গেল কি
ভিনাইল ক্লোরাইড। ওকে ওকে, তো এর গঠন কেমন হবে? এর গঠন হচ্ছে এরকম, একদম ইথিলিনের মতনই, কেবল কী হবে, একটা হাইড্রোজেন থাকবে না, তার পরিবর্তে কী থাকবে, একটা ক্লোরিন থাকবে, এখানে এইচ 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 একটা ক্লোরিন। ওকে, ইথিলিনে কী ছিল, 4টেই ছিল হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন থাকছে না, তার পরিবর্তে একটা কী থাকছে, ক্লোরিন থাকছে। তো এরা হয়ে গেল ভিনাইল ক্লোরাইড। এখানেও যদি পলিমারাইজেশন বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি হবে, এই ধরনের একটা পলিমার গঠিত হবে। সেটাকে আমি শর্টে কীভাবে লিখবো, শর্টে লিখছি এইভাবে লিখবো, আমি কিন্তু আর ওই আগের প্রসিডিউরটা দেখাচ্ছি না, আমি একবারে এটাকে আগে যেভাবে পড়েছিলাম সেভাবে করলাম। এটা থার্ড ব্র্যাকেটে কী করলাম, থার্ড ব্র্যাকেটে এন দিলাম, আর এইগুলো কি, এইগুলো তো এইচ, আর এখানে একটা সিএল। ওকে, আর এখানে আমি কি দিয়েছি, এখানে আমি একটা এন দিয়ে দিলাম। ওকে, মানে এন সংখ্যক ভিনাইল ক্লোরাইড মলিকুল পরপর যুক্ত হয়ে গিয়ে কী করছে, এই পলিমারটা গঠন করছে। এই পলিমারটার নাম কী বলো তো, দেখো এই পলিমারটার নাম কী হয় বলো তো, তুমি এর সঙ্গে পলি ওয়ার্ডটা যোগ করে দাও, কী হবে, পলিভিনাইল ক্লোরাইড। ওকে, তো নাম হবে পলিভিনাইল ক্লোরাইড। বেশ, এবারে দেখো এর একটা শর্টকাট একটা নাম আছে, সেটা হচ্ছে পিভিসি। কী বলে এটাকে, কিন্তু আমরা কিন্তু পিভিসি নামেই বেশি চিনি, পিভিসি নামটা কী হলো দেখো, পি ফর পলি, ওকে, ভি ফর ভিনাইল, আর সি ফর ক্লোরাইড, পিভিসি। ভালো মনে হয়, যখন দেখবে পরীক্ষায় যখন প্রশ্ন আসবে কিন্তু পিভিসি এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু প্রশ্ন আসবে। পলিভিনাইল ক্লোরাইড কিন্তু কম ব্যবহার করা হয়, মানে এই ওয়ার্ডটা কম ব্যবহার করা হয়, শুধু ব্যবহার করা হয় কি, পিভিসি। ওকে, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে দেখো, যদি তোমার পরীক্ষায় কোনো প্রশ্ন আসে যে পিভিসি পলিমারের মনোমারের নাম কি, ওকে, তখন তাহলে কী হবে, ভিনাইল ক্লোরাইড। ওকে, পিটা বাদ দাও, ভিসি মানে ভিনাইল ক্লোরাইড। আবার যদি বলা হয় যে ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি, তখন হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। বোঝা গেছে? বেশ, এবারে আমি আর একটা পলিমার কথা চলে আসি, সেটা হচ্ছে টেফলন। দেখো, টেফলন বানাতে গেলে আমাকে প্রয়োজন হচ্ছে একটা মনোমার লাগবে, সেই মনোমারটাকে বলছে টেট্রাফ্লুরো ইথিলিন। কী বলছে, টেট্রাফ্লুরো ইথিলিন। আমি ধরো এটা এখানে লিখে ফেলি। বেশ, তাহলে আমাকে কি লাগবে, আমার লাগবে টেট্রাফ্লুরো ইথিলিন। সেটা কেমন বলো তো, সেটা হচ্ছে এরকম, CF2 ডবল বন্ড CF2। এটা কী মনে রাখবে বলো তো, এইটা মনে রাখবে ইথিলিন কেমন ছিল, ইথিলিন ছিল এরকম CH2 ডবল বন্ড CH2। আর টেফলন কী হবে, টেফলনে কী বলো তো, এইচগুলোকে সরিয়ে দিয়ে এখানে তুমি ফ্লুরিন ঢুকিয়ে দাও, এখানে কি দুটো এইচ ছিল, দুটো এফ ঢুকবে, এখানে কি দুটো হাইড্রোজেন ছিল, দুটো এফ এখানে ঢুকে যাবে। তাহলে কেমন হবে, CF2 ডবল বন্ড CF2। মানে ইথিলিনের ছিল 4টে হাইড্রোজেন, আর এখানে থাকবে 4টে ফ্লুরিন। তো এর নাম হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন। ওকে, বেশ, এবারে দেখো এর গঠন কেমন হবে, গঠন হবে একদম ইথিলিনের মতনই, কেবল কী হবে, যে ওখানে ছিল ওখানে ছিল হাইড্রোজেন, এখানে থাকবে ফ্লুরিন। ওকে, বেশ, এইগুলো তুমি এফ লিখে দাও। এখন যদি এর মধ্যে যদি আমি পলিমারাইজেশন বিক্রিয়া ঘটাই, পলিমারাইজেশন বিক্রিয়া, তাহলে কী হবে, এখান থেকেও আমি কিন্তু একটা পলিমার পাবো। সেই পলিমারটা কেমন হবে, এর মতনই, আমি এর মতনই হবে এক্স্যাক্টলি, কেবল কী হবে, সবগুলোর ক্ষেত্রে কি, প্রত্যেকটা কিন্তু বন্ডগুলো কিন্তু ফ্লুরিন থাকবে, 4টেই কিন্তু ফ্লুরিন থাকবে। ওকে, বেশ, এইটা হবে, তাহলে এইটা হলো পলিমার, এখানে তুমি একটা এন বসিয়ে দাও। বেশ, এর নাম কি হবে, এর নামটা কী হবে, হ্যাঁ একদম ঠিক বলেছো, এর নামটা হবে পলিটেট্রাফ্লুরো ইথিলিন। ওকে, পলিটেট্রাফ্লুরো ইথিলিন। আর এর একটা কমন নাম আছে, এর একটা শর্টকাট নাম আছে, সেটা হচ্ছে টেফলন। কি, বেশ, তাহলে এইটাকে বলছে, এই পলিমারটাকে বলছে টেফলন। ওকে, তাহলে যদি প্রশ্ন করা হয় যে টেফলন এই পলিমারটার মনোমারের নাম কি, সেটা হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন। একই হবে, টেট্রাফ্লুরো ইথিলিনের পলিমারের নাম কি, সে নাম হচ্ছে টেফলন। ওকে, বেশ, তাহলে আমরা দেখো 3টে পলিমার সম্বন্ধে আমরা জানলাম, সেটা হচ্ছে পলিথিন, পিভিসি আর টেফলন। এবারে আমরা কি করব, এদের ব্যবহার নিয়ে জানবো। ওকে, এই 3টে পলিমারের ব্যবহার নিয়ে আমরা জানবো। বেশ, এবারে দেখো আমি কী করেছি,
যে তিনটে পলিমার আমরা পড়লাম, যে পলিথিন, পিভিসি, টেফলন, এদের কী করেছি আমি দুটো করে ব্যবহার আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। ওকে, এইগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু প্রায় আসে, যে হয়তো বলো টেফলনের দুটি ব্যবহার লেখো, বা পলিথিনের দুটি ব্যবহার লেখো, বা পিভিসি দুটি ব্যবহার লেখো। এগুলো তোমরা কিন্তু খুব ভালো করে করবে। তো আমি একদম প্রথমে চলে আসছি, প্রথমটা হচ্ছে পলিথিন। ওকে, দেখো তোমার যদি বলা হয় যে পলিথিনের দুটো ব্যবহার লেখো, তুমি কিন্তু খুব সহজেই বলতে পারবে, বুঝতে পারছো। যেমন ধরো এক নম্বর হচ্ছে, ধরো আমরা যখন কোনো দোকানে গেছি, দোকানে আমার যে মালপত্রগুলো দেয় সেগুলো সবসময় কী হয়, প্রায় ক্ষেত্রেই যে আমাদের একটা ক্যারি প্যাকেটে দেওয়া হয়, ঠিক আছে। সেই প্যাকেটগুলো কী হয়, সেই প্যাকেটগুলো হচ্ছে পলিথিনের তৈরি, বুঝতে পারছো। তাহলে মেনলি হচ্ছে ক্যারি প্যাকেট তৈরিতে বা প্যাকেজিংয়ের কাজে কী হয়, পলিথিন কিন্তু ভীষণভাবে ব্যবহৃত হয়। তাছাড়া আমরা যেগুলো ইউজ করি, যেমন আমরা প্লাস্টিকের যে মগ, বালতি যেগুলো ব্যবহার করি, সেইগুলো কিন্তু পলিথিনের তৈরি হয়, বুঝতে পারছো। তাছাড়া এখন আর হয় না, কিন্তু আগে কী হতো, যে পাইপগুলো হতো না, যে নিকাশি পাইপগুলো, ড্রেনের পাইপ বা জল থেকে যে ছাদ থেকে জল বেরোনোর জন্য যে পাইপগুলো ব্যবহার করা হতো, সেগুলো সবই কিন্তু পলিথিন দিয়ে বানানো হতো। যদিও এখন আর হয় না, এখন বানানো হয় পিভিসি দিয়ে, বুঝতে পারছো। তাহলে এইগুলো হচ্ছে পলিথিনের ব্যবহার। এবার আমরা চলে আসছি 2 নম্বরে চলে আসছি, পিভিসি, বুঝতে পারছো। একটু আগেই বললাম যে এখন যে জলের যে পাইপগুলো বানানো হচ্ছে, জলের ট্যাঙ্ক পাইপ, সেইগুলো কিন্তু পিভিসি দিয়ে বানানো হচ্ছে। আমরা প্রায় শুনেছি পিভিসি পাইপ বা পিভিসি ট্যাঙ্ক, বুঝতে পারছো। তো জল নিকাশি ব্যবস্থার যে পাইপগুলো ব্যবহার করতো, সেগুলো সবই কিন্তু এখন পিভিসি পাইপ, মানে পিভিসি দিয়ে বানানো হয়। তাছাড়া কী করা হয়, যে অনেক দেখবে মেঝের আস্তরণ বানাতে, তোমরা দেখবে অনেক সিমেন্টের যে মেঝেগুলোকে দেখবে চকচকে একটা আস্তরণ দেওয়া হয়। ওকে, যেমন ধরো মেনলি হচ্ছে যেগুলো সাইবার ক্যাফেগুলো আছে, যেগুলো যেখানে কম্পিউটার দিয়ে ছোটো কাজকর্ম করা হয়, সেখানে দেখবে যে মেঝের মধ্যে একটা চকচকে একটা জিনিস পাতা থাকে, ঠিক আছে, একটা আস্তরণ দেওয়া থাকে, সেইটা কিন্তু হচ্ছে পিভিসি, বুঝতে পারছো। বেশ, এবার আমরা চলে আসছি লাস্ট টেফলনে, বুঝতে পারছো। তো টেফলন কী করা হয়, তো তোমরা তোমার নাম শুনেছো ননস্টিক বাসনপত্র। ওকে, ননস্টিক বাসনের যে কোটিংগুলো হয় না, সেটা কিন্তু টেফলনের। তাছাড়া দেখবে যে প্রেসার কুকার বা ওই ধরনের যে রান্নার যে সরঞ্জামগুলো আছে, তার যে হ্যান্ডেলগুলো হয়, দেখবে সাধারণত ব্ল্যাক কালারের হ্যান্ডেলগুলো হয়, ওই হ্যান্ডেলগুলো হচ্ছে সাধারণত টেফলনের, বুঝতে পারছো। তাছাড়াও কি হয়, যে তারগুলো দেখো না তোমরা, যে ভালো যে তারগুলো হয়, তারের যে কোটিং, তারের যে আস্তরণ, সেটা কিন্তু টেফলন দিয়ে তৈরি হয়। বৈদ্যুতিক তারের আস্তরণ তৈরিতে কিন্তু টেফলন কিন্তু ভীষণভাবে ব্যবহৃত হয়, বোঝা গেছে। বেশ, তাহলে তোমরা কিন্তু এই দুটো করে ব্যবহার কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। বেশ, এবারে দেখো আমরা আরও 2 রকম পলিমারের বিষয়ে জানবো, ঠিক আছে। একটা হলো জৈব বিশ্লেষ্য পলিমার বা জৈব ভঙ্গুর পলিমার, আর একটা হলো জৈব অবিশ্লেষ্য পলিমার, ঠিক আছে। জৈব বিশ্লেষ্য পলিমার আর জৈব অবিশ্লেষ্য পলিমার, এইগুলো কী জিনিস দেখো জৈব বিশ্লেষ্য পলিমার আর জৈব অবিশ্লেষ্য পলিমার কোনগুলো, এইটা জানার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা বলি। ওকে, তো তারপরে তোমরা এটা সহজেই কিন্তু জৈব বিশ্লেষ্য আর জৈব অবিশ্লেষ্য পলিমার কি তোমরা এটা সহজেই বুঝতে পারবে। ওকে, ধরো আমি কি করলাম, ধরো আমি মাটির মধ্যে একটা গর্ত করে, এরকম ধরো একটা বড় গর্ত করলাম, নিয়ে গর্তের মধ্যে কি করলাম, গর্তের মধ্যে আমি কিছু পরিমাণ প্রাকৃতিক পলিমার, যেমন ধরো কিছু পরিমাণ তুলো, কিছু পরিমাণ কাগজ, ওকে, বা ঠিক আছে তুলো কাগজ এগুলো দিলাম, আর কয়েকটা দিলাম যেগুলো কৃত্রিম পলিমার, যেমন ধরো আমি একটু দেখলাম পলিথিন পিভিসি পাইপ, পলিথিন এগুলো দিলাম। কিছু পরিমাণ দিলাম পলিথিনের প্যাকেট, ওকে, পলিথিনের প্যাকেট দিয়েছি। আবার কিছু একটা পিভিসি পাইপের একটা টুকরো দিয়েছি। ওকে, এইগুলো দিয়ে কী করেছি, আমি এগুলোকে মাটি চাপা দিয়ে দিলাম, ঠিক আছে। এগুলোকে আবার যেরকম মাটি ছিল মাটি চাপা, এভাবে খুব ভালোভাবে মাটি চাপা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর কি করলাম, আমি এই অংশটাকে মোটামুটি 2 মাস কি 3 মাস পরে এটাকে খুঁড়ে আমি দেখলাম। ওকে, এটাকে মাটি খুঁড়ে আমি দেখলাম যে এর মধ্যে এখন এই জিনিসগুলো কী অবস্থায় আছে। তো এখন নিশ্চয়ই তোমরা অনেকেই আইডিয়া করতে পেরেছো যে এর মধ্যে কি আমি দেখবো, মাটি খুঁড়ে আমি কী দেখতে পাবো। তো যারা আইডিয়া করতে পারোনি তাদের জন্য বলছি যে মাটি খুঁড়ে আমি দেখবো যে এখানের মধ্যে তুলো কাগজ এইগুলো আমি কিন্তু আর দেখতে পাবো না, ঠিক আছে। এইগুলো কি হয়েছে, এইগুলো নিশ্চয়ই মাটির সঙ্গে মিশে গেছে। ওকে, আর কিন্তু আমি এই
পলিথিনের যে প্যাকেটগুলো বা ধরো পিভিসি যে পাইপগুলো লিখেছিলাম সেইগুলো কিন্তু আমি কিন্তু যেমন ছিল মোটামুটি সেই রকম অবস্থায় কিন্তু এগুলোকে দেখতে পাবো, এদের কোনো পরিবর্তন কিন্তু হবে না। ওকে, তাহলে কাগজ, তুলো এইগুলোর কেন পরিবর্তন হলো আর এদের কেন পরিবর্তন হলো না? ওকে, তার কারণ হচ্ছে যে এই মাটির মধ্যে বা প্রকৃতির মধ্যে কিছু কিছু অণুজীব আছে। অণুজীব মানে কি, যে ব্যাকটেরিয়া, ছত্রাক আছে, যেইগুলো কি করে এই কাগজ, তুলো এই জাতীয় পলিমারগুলো, মানে যেগুলো সাধারণত প্রাকৃতিক পলিমার, এদেরকে কী করে, এদেরকে বিশ্লিষ্ট করে দেয়, ভেঙে কী করে, যে সরল মধ্যে কার্বন ডাইঅক্সাইড, জল, এই সমস্ত ছোট ছোট অণুতে ভেঙে দেয়। ফলে কি হয়, এই জিনিসগুলো প্রকৃতির মধ্যে মিশে যায়। কিন্তু যেগুলো পলিথিন, পিভিসি, মানে যেগুলো কৃত্রিম পলিমার, এইগুলোকে কিন্তু এই সমস্ত অণুজীবগুলো ভাঙতে পারে না। ঠিক আছে, এর ফলে কি হয়, এই সমস্ত অণুজীবগুলো যেরকম ছিল মোটামুটি বছরের পর বছর সেই রকমই থাকে। তাহলে এবার দেখো, এই যেই সমস্ত পলিমারগুলোকে অণুজীবগুলো ভাঙতে পারছে সেইগুলোকে বলছে জৈব বিশ্লেষ্য পলিমার। তাহলে আমি লিখেছি অণুজীব দ্বারা বিশ্লিষ্ট হয়ে সরল অণু, যেমন কার্বন ডাইঅক্সাইড, জল, এইগুলো উৎপন্ন করে। এর এক্সাম্পল কোনগুলো, যেইগুলো সাধারণত প্রাকৃতিক পলিমার, সেইগুলো হচ্ছে প্রায় সবগুলো হচ্ছে জৈব বিশ্লেষ্য পলিমার। যেমন ধরো সেলুলোজ, প্রোটিন বা সেলুলোজ থেকে নির্মিত যে সেলুলোজ দ্বারা উৎপন্ন হয়, সেলুলোজ থেকে তৈরি হয় কাঠ, তুলো, কাগজ, এই জাতীয় পদার্থগুলোও কিন্তু হচ্ছে জৈব বিশ্লেষ্য পলিমার। ওকে, এইগুলোর মধ্যে কী আছে, এইগুলোর মধ্যে মেনলি আছে সেলুলোজ। ওকে, বেশ, এবারে চলে আসছি জৈব অবিশ্লেষ্য পলিমার। সেগুলো কোনগুলো? দেখো এইগুলো যেটা দেখেছিলাম, যে পলিথিনের প্যাকেট বা পিভিসির পাইপ, এই জাতীয় পলিমারগুলো যেগুলো অণুজীব দ্বারা সহজে বিশ্লিষ্ট হয় না, বা যেগুলো অণুজীব দ্বারা বিশ্লিষ্ট হয়ে সরল অণু উৎপন্ন করে বা সরল অণুতে পরিণত হয় না, সেইগুলোকে বলছে জৈব অবিশ্লেষ্য পলিমার। এদের এক্সাম্পল কোনগুলো? এক্সাম্পল হচ্ছে যেইগুলো কৃত্রিম পলিমার, যে সমস্ত পলিমারগুলোকে আমরা ল্যাবরেটরিতে বানাই, ঠিক আছে, সেইগুলো প্রায় 99% সেগুলো সবগুলি হচ্ছে জৈব অবিশ্লেষ্য পলিমার। যেমন ধরো কোনগুলো, আমরা একটু আগে দেখলাম পলিথিন, সেইগুলো সবগুলি হচ্ছে কিন্তু জৈব অবিশ্লেষ্য পলিমার। তাহলে দেখো আমরা দেখলাম সাধারণত যেইগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার, সেইগুলো মোটামুটি সবগুলোই হচ্ছে জৈব বিশ্লেষ্য, মানে অণুজীব দ্বারা সেইগুলো ভেঙে যায়। আর যেইগুলো হচ্ছে কৃত্রিম পলিমার, মোটামুটি সবগুলোই সেগুলো হচ্ছে জৈব অবিশ্লেষ্য পলিমার। এবার এখন তোমাদের প্রশ্ন উঠতে পারে, বা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসেছে যে এরকম কি কোনো কৃত্রিম পলিমার আছে যেইগুলো জৈব বিশ্লেষ্য, যেইগুলো অণুজীব দ্বারা ভেঙে যায়? ঠিক আছে, আমি এখানে প্রশ্ন ফর্মে লিখেছি, এখানটা দেখো যে একটি কৃত্রিম পলিমারের নাম লেখো যা জৈব বিশ্লেষ্য। ঠিক আছে, বর্তমানে কিন্তু গবেষণার ফলে এরকম অনেক পলিমার আবিষ্কার করা গেছে যেইগুলো কিন্তু জৈব বিশ্লেষ্য। বেশ, যেমন ধরো বায়োপল, ঠিক আছে, বায়োপল, পলিল্যাকটিক অ্যাসিড, তাহলে বায়োপল, পলিল্যাকটিক অ্যাসিড, আরও অনেক জৈব পলিল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, তো বায়োপল, পলিল্যাকটিক অ্যাসিড, এরকম আরও এখন অনেক এই ধরনের পলিমার আবিষ্কৃত হয়েছে, কৃত্রিম পলিমার, যেইগুলো কিনা জৈব বিশ্লেষ্য। ঠিক আছে, তোমরা এই দুটো মনে রাখবে, বায়োপল আর পলিল্যাকটিক অ্যাসিড। এই নাম দুটো একটু সহজ, বাকিগুলো নামগুলো একটু কমপ্লেক্স টাইপ, বোঝা গেছে? বেশ, এবারে দেখো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন প্রায় আসে যে এই কৃত্রিম পলিমার, যেইগুলো জৈব অবিশ্লেষ্য, যেগুলো পরিবেশে বছরের পর বছর একই অবস্থায় থেকে যায়, এই সমস্ত পলিমারগুলো ব্যবহারের ফলে আমাদের পরিবেশের কি ক্ষতি হয়, বা এই কৃত্রিম পলিমার ব্যবহারের ক্ষতিকর প্রভাব, ওকে, এই সম্বন্ধে আলোচনা করো। এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর প্লাস আসতে পারে যে এই কৃত্রিম পলিমার ব্যবহারের যে ক্ষতিকারক প্রভাব, তার প্রতিকার কীভাবে করা যায়। ঠিক আছে, তো আমি কি করছি, এই দুটো প্রশ্ন একটু শর্ট ফর্মে এখানে আমি লিখে দিই, ঠিক আছে, তারপর তোমাদের সঙ্গে আলোচনা করছি। বেশ, তাহলে দেখো আমরা এখানে দুটো প্রশ্ন এখানে লিখে ফেলেছি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে কৃত্রিম পলিমার ব্যবহারের বিপদ সম্বন্ধে আলোচনা করো। তার মানে কী হচ্ছে, যে কৃত্রিম পলিমার ব্যবহার করলে আমাদের পরিবেশের কী কী ক্ষতি হতে পারে, ওকে, বা কী কী ক্ষতির সম্ভাবনা আছে সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই ক্ষতি থেকে আমরা কী করে রেহাই পাবো, ওকে, তার মানে হচ্ছে প্রতিকারের উপায়। ওকে, তো আমরা চলে আসছি প্রথম প্রশ্নে চলে আসছি। এখানে দেখো আমি 5টা পয়েন্ট লিখেছি।
তো ছোটো করে লিখেছি, তোমরা এইভাবেই লিখবে। তো প্রথমে কী আছে, মাটির উর্বরতা শক্তি বা গুণগত মান নষ্ট হয়। দেখো আমরা যখন এই প্লাস্টিকগুলো ব্যবহারের পরে আমরা যখন বাইরে ফেলে দিই তখন কি হয়, এরা কি করে মাটির মধ্যে এখান সেখানে এরা এগুলো পড়ে থাকে। এর ফলে কি বলো তো, এর ফলে যেহেতু ওই প্লাস্টিকগুলো হচ্ছে জল, ওর মধ্যে জল প্রবেশ করতে পারে না, তাই তো মাটির যেগুলো উর্বরতা ক্ষমতা বা গুণগত মান কিছুটা হলেও নষ্ট হয়। তাছাড়া কি হয়, ওই সমস্ত প্লাস্টিকগুলো বারবার জল হাওয়া পাওয়ার ফলে ওখান থেকে কিছু কিছু কেমিক্যাল উৎপন্ন হয়, যেগুলো কিন্তু মাটির স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক। এবারে দেখো আমি 2 নম্বর পয়েন্টে চলে আসছি। 2 নম্বর পয়েন্ট কী বলো তো, ভূগর্ভে জল প্রবেশের বাধার সৃষ্টি করে। এটা একটু আগেই বললাম যে এই সমস্ত প্লাস্টিকগুলো কী মধ্যে, এই প্লাস্টিকগুলোর মধ্যে কী হয়, জল যেতে পারে না। এর ফলে কী হচ্ছে, যে মাটির উপরে তলে যে জল ভূগর্ভে যখন ভূগর্ভে যে প্রবেশ করে, সেই প্রক্রিয়াটা কিছুটা হলেও কিন্তু এই সমস্ত প্লাস্টিকগুলো দিয়ে বা এই সমস্ত পলিমারগুলো দিয়ে কিন্তু বাধার সম্মুখীন হয়। বেশ, 3 নম্বর পয়েন্ট দেখো, নালা নর্দমার আটকে জল নিকাশি ব্যবস্থাকে ভীষণ ক্ষতিগ্রস্ত করে। দেখো এইটা একটা ভীষণ বড় সমস্যা, বিশেষ করে যেগুলো মেট্রো শহরগুলো আছে, যেগুলো বড় বড় শহরগুলো আছে, যেমন ধরো চেন্নাই, কলকাতা, দিল্লি, মুম্বাই, এখানে দেখা যায় যে সামান্য পরিমাণ বৃষ্টি হলেই কি হয়, যে রাস্তার মধ্যে বা বড় বড় অঞ্চলে জল জমে যায়। তার কারণ হচ্ছে যে ড্রেনের মধ্যে এই সমস্ত প্লাস্টিকগুলো, এই সমস্ত কৃত্রিম পলিমারগুলো কিন্তু আটকে যায়, ভীষণভাবে আটকে যায়, যার ফলে কিন্তু জল নিকাশি ব্যবস্থা, জল যাওয়ার প্রক্রিয়াটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে অল্প বৃষ্টি হলেই কিন্তু এই সমস্ত শহরগুলো কিন্তু প্লাবিত হয়। ওকে, বেশ, এটা কিন্তু একটা বড় একটা সমস্যা। তো 4 নম্বর হচ্ছে জলজ প্রাণী ও উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি বা পুষ্টি নষ্ট হয়। এখন তোমরা দেখবে যে বিশেষ করে শহরাঞ্চলে, গ্রামে এখন হচ্ছে, শহরাঞ্চলে যে পুকুরগুলো আছে বা যে জলাশয়গুলো আছে, তুমি লক্ষ্য করে দেখবে যে ওর মধ্যে জলই দেখা যায় না, কারণ দেখা যায় ওপরের মধ্যে প্লাস্টিকের একটা আস্তরণ পড়ে গেছে। প্লাস্টিক, থার্মোকল, এই জাতীয় কৃত্রিম যেগুলো কৃত্রিম যে পলিমারগুলো হয়, তাদের একটা আস্তরণ কিন্তু ওই জলের উপরে পড়ে থাকে, মানে জলটাই দেখা যায় না। এর ফলে কী বলো তো, এর ফলে কিন্তু যে সূর্যের আলো কিন্তু জলের মধ্যে প্রবেশ করতে পারে না। তাছাড়া কী হয়, যে আমাদের বায়ু থেকে যে অক্সিজেন জলের মধ্যে দ্রবীভূত হয়, সেই প্রক্রিয়াটা কিন্তু ভীষণভাবে বাধার সম্মুখীন হয়। এর ফলে জলজ প্রাণীগুলোদের স্বাভাবিক বৃদ্ধি আর পুষ্টি যে ব্যাহত হবে তাতে কোনো সন্দেহ নেই। বেশ, এবার দেখো যে আমরা তাহলে সহজেই আমরা ভাবতেই পারি যে এইগুলো যখন এত ক্ষতিকারক পদার্থ, এগুলোকে আমরা পুড়িয়ে ফেললেই হয়, এগুলোকে এক জায়গায় করে নিই, আমরা যদি পুড়িয়ে ফেলি তাহলেই কিন্তু আমাদের কেল্লা ফতে। কিন্তু না, এইগুলো পুড়িয়ে ফেললে আরও বিপদ। এগুলো দেখো পুড়িয়ে ফেললে কী হয়, দেখো এখান থেকে বিষাক্ত গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই সমস্ত বিষাক্ত গ্যাসগুলো এখান থেকে উৎপন্ন হয়, যেগুলো কিন্তু ভীষণ ক্ষতিকারক। তাই আমরা কিন্তু এগুলোকে যে পুড়িয়ে নষ্ট করব সেটাও কিন্তু আমরা করতে পারবো না। বেশ, তাহলে দেখো আমরা দেখলাম যে এই সমস্ত প্লাস্টিকগুলো ব্যবহার করলে আমাদের পরিবেশের উপর কী কী ক্ষতিকারক প্রভাব হতে পারে সেগুলো আমরা দেখলাম। এবার আমরা চলে আসি, আমরা এগুলো কী করে প্রতিকার, কিছুটা হলেও ওইগুলো আমরা কী করে প্রতিকার করতে পারি সেগুলো আমরা দেখব। ঠিক আছে, বেশ, 1 নম্বর দেখো, প্লাস্টিকের পরিবর্তে কাগজ, পাট জাতীয় দ্রব্যের ব্যবহার বাড়াতে হবে। দেখো যে সমস্ত জায়গায় যে এগুলো ব্যবহার না করে উপায় নেই, সেখান ছাড়া আমরা অন্যান্য জায়গায় যে কাগজের ঠোঙা, কাগজের প্যাকেট বা পাটের ব্যাগ যদি ব্যবহার করি, তাহলে কিন্তু এই সমস্ত যে ক্ষতিকারক প্রভাব আমরা কিন্তু অনেকাংশে কিন্তু লাঘব করতে পারবো। বেশ, 2 নম্বর চলে আসি, রিসাইক্লিং পদ্ধতিতে বর্জ্য প্লাস্টিকগুলিকে পুনঃব্যবহার করতে হবে। দেখো এইটা কী জিনিস, দেখো যেই প্লাস্টিকগুলো আমরা ফেলে দিচ্ছি, ধরো আমরা প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের প্যাকেট বা যেগুলো ইউজ করার পরে বা প্লাস্টিকের খেলনা, যেগুলো আমরা ব্যবহার করার পর যেগুলো বাইরে ফেলে দিই, মানে যেগুলো বর্জ্য হিসাবে বাইরে ফেলে দিই, তো সেইগুলোকে যদি আবার সংগ্রহ করে যদি রিসাইকেল করে, বিশেষ করে ফ্যাক্টরিতে যে বিশেষ ব্যবস্থার মাধ্যমে ওইগুলোকে ধুয়ে মুছে সাফ করে আবার নতুন করে যদি ওগুলো গলিয়ে আবার নতুন কিছু বানানো যায় বা রিসাইকেল করা যায়, তাহলে কিন্তু এই যে ক্ষতিকারক প্রভাবটা কিন্তু অনেকাংশে কমানো যায়। বেশ, এরপরে চলে এসো 3 নম্বর পয়েন্ট, কৃত্রিম জৈব বিশ্লেষ্য পলিমার উৎপাদনের গবেষণায় জোর দেওয়া। দেখো আমি একটু কি দেখলাম, যে কৃত্রিম জৈব বিশ্লেষ্য পলিমার মানে হচ্ছে বললাম বায়োপল আর হচ্ছে যে পলিল্যাকটিক অ্যাসিড।
বা এই জাতীয় আরও অনেক কিন্তু কৃত্রিম জৈব বিশ্লেষক পলিমার আছে, কিন্তু এইগুলো হচ্ছে ভীষণভাবে এক্সপেন্সিভ, ভীষণভাবে হচ্ছে এগুলো দামি, মানে এইগুলো কিন্তু সাধারণ লোকের পক্ষে ব্যবহার করাটা কিন্তু মোটেই কিন্তু সহজ নয়, ভীষণ দামি। দেখো আমাদের কী করতে হবে, যে গবেষণার মাধ্যমে যদি আমরা এই জাতীয় পলিমার কম খরচে বানাতে পারি, তাহলেই কিন্তু আমাদের এইগুলো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো, আর আমরা এই সমস্ত ক্ষতিকারক প্রভাব থেকে অনেকাংশে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। বেশ, লাস্ট চলে আসি, প্লাস্টিক ব্যবহারের বিপদ সম্বন্ধে জনগণকে অবহিত করতে হবে। দেখো এই সমস্ত মেজারমেন্টগুলোই ব্যর্থ হবে যদি না আমরা সাধারণ মানুষকে যে প্লাস্টিক ব্যবহারের যে ক্ষতিকারক, এটা যদি আমরা জনগণকে যদি জানাতে না পারি, তাহলে কিন্তু কোনো প্রতিকারই কিন্তু আমাদের ফলপ্রসূ হবে না। তো এইটা কিন্তু একটা মেন স্টেপ, যে সাধারণ মানুষকে আমাদের জানাতে হবে যে প্লাস্টিক ব্যবহার কিন্তু যে ভীষণভাবে ক্ষতিকারক। তো এইটা না করতে পারলে কিন্তু কোনো প্রক্রিয়ায় কিন্তু কোনো স্টেপই কিন্তু ফলপ্রসূ হবে না। বেশ, তাহলে আশা করবো এইগুলো তোমরা ভালো করে পড়বে, ওকে। আর পারলে এগুলো কি করবে, নিজেদের মতো করে, যদি আরও শর্ট ফর্মে পারো নিজেদের মতো করে এগুলো লিখে নাও, সেটা কিন্তু বেশি মনে থাকবে, আমার লেখা কিন্তু তোমাদের মনে থাকবে না, ওকে। বেশ, এবারে তাহলে বেশ, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। বেশ।